অবশেষে তারেক রহমান তার মাতৃভূমিতে পদার্পণ করলেন। পদার্পণ করার সাথে সাথেই তিনি এই সোনার বাংলাদেশ, এই বাংলার মাটিকে তিনি পা থেকে জুতা খুলে খালি পায়ে মাটি ছুঁয়ে নিলেন যে মাটির কি গন্ধ। এই ১৭টা বছর ধরে এই মাটির গন্ধ থেকে বঞ্চিত হয়েছিলেন। তো সেই ভিডিওটা একটু দেখে নিন। আরে নামাজ সামনে থেকে তার একটা ছবি তুলে পিছন থেকে তুলে সামনে যান, সামনে যান, সবাই পিছন না আপনার আপনার এখানে আসতে বিশাল কিছু। ভাই আপনার সামনে যান না ভাই পয়সা সামনে যান ভাই তুমি একেই বলে দেশপ্রেমিক। দেশপ্রেমিক কাকে বলে দেখেন। ১৭টা বছর থেকে এই মাটির গন্ধ, এই মাটির ঘ্রাণ থেকে বঞ্চিত হয়েছে সেটা। তো আজকে তারেক রহমান বাংলাদেশে আসছেন। আসা থেকে একেবারে ৩০০ ফিট পর্যন্ত কোথায় কি ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো সেগুলো একটু আপনারা স্টেপ বাই স্টেপ দেখব। তো দেখেন তারেক রহমান কোথায়, কোন জায়গায়, কোথায় কি কিরকম, কত মানুষের সমাগম হয়েছে সবগুলো এভরিথিং একটু দেখে নেই। তো চলেন দেখি। আহ, ১৭টা বছর পর বাংলার ছেলে, বাংলার সন্তান, তিনি এই ১৭টা বছর নির্বাসিত জীবন যাপন করেছেন। আসলে এতে আবেগ, এই আবেগ ধরে রাখার মতো নয়। আরেকটা ভিডিও দেখেন এবার। ভিডিও চলতেই থাকবে কন্টিনিউ, একেবারে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো চলতে থাকবে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, দেখেন। হুম, এই অনুভূতি দেখেন। তারেক রহমান মঞ্চে যেয়ে মাত্র ২০ থেকে ২৫ মিনিট ভাষণ দিয়েছেন। এই ভাষণ শোনার জন্য বাংলাদেশের ৬৪টা জেলা থেকে একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। কত মানুষ হয়েছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। বিএনপির শীর্ষস্থানে থেকে বলা হয়েছিল যে মিনিমাম ৫০ লক্ষ লোকের তারা একটা টার্গেট করেছিল। আমার জানা মতে যে লোক একেবারে বিমানবন্দর থেকে শুরু করে একেবারে ৩০০ ফিটের সেই ৩৬ জুলাইয়ের যে মঞ্চ পর্যন্ত আমার মনে হয় ৫০ লোক না, মিনিমাম কোটির কাছে চলে গেছে লোক।
এক্স্যাক্টলি বলতে পারবো না, আমার ধারণা, কারণ এত মানুষ, ওরে বাবা রে বাবা। স্বাধীনতার 54 বছর পর এত মানুষ আমি 2বার দেখলাম। এক হচ্ছে শহীদ ওসমান হাদির জানাজায়, আর আজকে তারেক রহমানের প্রত্যাবর্তন দিবসে। এত লোক, আরে এরকম লোক আমি দেখি নাই। এই 54 বছরের ইতিহাস ব্রেক করলো এই 2জন ব্যক্তি। দেখেন, খালি দেখতে থাকেন, এক্সক্লুসিভ ভিডিওগুলো দেখতে থাকেন। এত মানুষ, ওরে বাবা রে বাবা, খালি মানুষ আর মানুষ। হুম। 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 দেখেন, মাত্র মঞ্চে কিন্তু মাত্র 20 মিনিট কথা বলেছে। এই 20 মিনিট কথা বলার জন্য কত মানুষ আসছে, আরে বাবা। একটা নেতাকে ভালোবাসলে, অন্তর থেকে ভালোবাসলে মানুষ এখানে আসে। তবে কিছু লোক বলছেন, বিশেষ করে যারা এনটির দল, জামাত ইসলাম, তারা বলছেন নাকি এই যে লঞ্চ, এই যে ট্রেন, এই যে বাস, এগুলো রিজার্ভ করা হয়েছে, এগুলো নাকি চাঁদার টাকায় করছে। আরে আহমক, চাঁদার টাকা লাগে না। যদি কোনো ব্যক্তিকে কেউ অন্তর থেকে ভালোবেসে থাকে, তখন যদি তার পকেটে টাকা নাও থাকে, সে চাল বিক্রি করে হলেও সে এই প্রোগ্রামে আসবে। এটাকেই বলে মহত্ব, এটাকেই বলে ভালোবাসা। ভালোবাসা খুব কঠিন একটা জিনিস। মানুষ কোটি কোটি টাকা দিয়ে ভালোবাসা অর্জন করতে পারে না। আর 1 টাকা 2 টাকা থাকলে ভালোবাসা অনেক কিছু অর্জন করা সম্ভব। তো এই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, এই ভিডিও দেখে যা মনে হচ্ছে যে এগুলো অন্তর থেকে ভালোবাসা জন্মালেই একজন ব্যক্তির উপর, তখনই তারা এরকম আসে। কারণ ফ্যাসিস্ট সরকার তো ক্ষমতায় ছিল, তার প্রোগ্রামেও মানুষ হতো না। সে কি করত? মাথাপিছু 500 টাকা দিত, 3 বেলা খাবারের ব্যবস্থা করত, যাতায়াত ফ্রি করে দিত, তারপরও লোক পাইতো না। তো আপনি, আপনার যদি কাজ থাকে, আপনি যদি কর্মজীবী হন, তো আপনাকে 1000 টাকা দিলেও আপনি যাইবেন না। যেমন আমরা চাকরি করি বিধায় মার্কেটিং ডিপার্টমেন্টে, আমাদের ছুটি নাই, আমরা যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, কিন্তু অন্তর থেকে নেতাকে ভালোবাসি। আবার বললেন না যে নেতাকে ভালোবাসি তার মানে বিএনপি করি, না ভাই, বিএনপি করি না, কোনো দলই করি না। তবে তারেক রহমানের কথা, তারেক রহমানের দিক নির্দেশনা ভালো লাগে। আর এটার জন্য যদি আপনারা বলে থাকেন যে এই ব্যক্তি যা বিএনপি করে, তাহলে আপনার মতামত, কিন্তু আমার মতামত না। আমি ব্যক্তিগতভাবে কোনো দলকেই করি না। আমার কাছে যে নেতা ভালো লাগবে, যার কথাবার্তা ভালো লাগবে, যার কাজকর্ম ভালো লাগবে, আমি তাকেই ভোট দেব। যদি সে জামাত ইসলামের প্রার্থী হয় তাকেই, যদি বিএনপির প্রার্থী হয় সে তাকেই, আর যদি যেসব দল আছে সেসব দলে যে আমার চোখের কাছে, আমার কয়টা পয়েন্ট আছে, পয়েন্টের সাথে যে মিল খাবে তাকেই আমি ভোট দিব। তাছাড়া এই আবেগে, একজন বলছে আবেগে আমি কাউকে ভোট দেবো না, আমার একটা ভোট কোটি টাকার চেয়ে বেশি মূল্যায়ন। আমার ভোটটা আমি হিসাব নিকাশ করেই মানুষকে দিব। দেখেন, মানুষ কত লোক হয়েছে ভাই, বলেন আপনারাই, আমি কিছু বলবো না, আপনারাই বলেন কত লোক হয়েছে।
আমি বললে আবার ভাববেন যে মনে হয় এ দালালগিরি করতেছে। না, আপনারাই বলেন কত লোক হয়েছে, আপনিই বলেন কত লোক ভাই। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, না 20 লাখ, না 50 লাখ, না 1 কোটি? এই যে বিএনপির লোক বলেছিল না যে মিনিমাম 50 লক্ষ লোকের টার্গেট করছে, আমার মনে হয় ভাই তার চেয়েও বেশি হয়েছে। মিনিমাম 70-80 লক্ষ লোক হয়েছে। কারণ এত বড় এরিয়া, কই বিমানবন্দর, কই সেই আপনার 36 জুলাই মঞ্চ, একটু একটু পথ, তিল দাঁড়ানো জায়গা নাই। একেবারে বিমানবন্দর থেকে তারেক রহমানের গাড়ি এক মঞ্চ পর্যন্ত আসতেই প্রায় 3 ঘন্টা লাগছে, 4 ঘন্টা লাগছে। পয়েন্ট যদি আপনার রাস্তা ভালো থাকে 3 মিনিট 4 মিনিট টাইম লাগে টোটাল আসতে এখানে। এর থেকেই বোঝা যায় যে আসলে কাউকে ভালোবাসলে টাকা পয়সা লাগে না, অন্তর থেকেই মানুষ চলে এসে ভাই। তারেক রহমান আজকে রেকর্ড গড়লেন, পৃথিবীর ইতিহাসে রেকর্ড গড়লেন। বাংলাদেশের স্বাধীনতার এই 54 বছরে কোনো নেতা এটা করতে পারে নাই, সেটাও সে করে দেখালেন। দেখেন কতটুকু দেশের প্রতি ভালোবাসা থাকলে এরকম আবেগ চলে আসে। দেশে এসেই পায়ের জুতা খুলছে, মোজা খুলছে, খুলে খালি পায়ে মাটির পর দাঁড়িয়ে এক টুকরা মাটি নিয়ে মাটির গন্ধ নিচ্ছে। আর এই মাটির গন্ধ, এই মাটি তিনি গত 17টা বছর ফ্যাসিস্ট সরকার দ্বারা নির্যাতিত হয়ে মিস করেছেন। আজকে দেখেন দেশের প্রতি কতটুকু টান, কতটুকু ভালোবাসা থাকলে এই কাজ করতে পারেন। দেখছেন কোন নেতা, এই যে জামাত ইসলামের নেতা বলেন, আর এনসিপির নেতা বলেন, জাতীয় পার্টির নেতা বলেন, আর যে কয়টা দলে থাক নেতা বলেন, জীবনে দেখছেন দেশের প্রতি এত ভালোবাসা নিয়ে মাটি ছুঁয়ে এরকম গন্ধ নিছে? কোনো নেতাই করে নাই। কেউ জান্নাতের টিকিট বিক্রি করেন, কেউ বলেন যে আমাদের ভোট দিলে জান্নাত কনফার্ম, পূজা রোজা এক জিনিস। আবার কেউ ভারত থেকে টিকিট পাস করে নিয়ে আসেন, ভারত যা বলবে সেইভাবে চলবো, সেই কথা বলেন। এরকম বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কথাবার্তা। আজকে যে লোক হয়েছে, লোকগুলো দেখে আপনার কি মনে হচ্ছে বলেন? আমি কিছু বলবো না, আপনারাই বলেন কত লোক হয়েছে এখানে। আপনিই বলেন, আমার কিছু বলার নাই। বললে ভাববেন যে লোকটা মনে বাটপারি করতেছে। না, বাটপারি না ভাই, দেখেন আপনি কত লোক হয়েছে। মাত্র 20 মিনিট মঞ্চে বেশি কথা বলছে, মাত্র 20 মিনিট। এত লোক, যদি সারাদিনের প্রোগ্রাম থাকতো তাহলে কত লোক হইতো। তো 20 মিনিটে কি কি কথা বললো, এই কথাগুলো একটু শুনে নি, বেশি না, হালকা কিছু শুনি। তারপরে এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না, সেটা একটু শুনে নি। দেখেন কি বলে তারেক রহমানের ঐতিহাসিক ভাষণ, অর্থাৎ 17 বছর পর তিনি বাংলাদেশে এসে কি কথাগুলো বললেন সেটা একটু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ প্রথমেই আমি মারাত্মক কথা রাব্বুল আলামিনের দরবারে মন দিয়ে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75-এ আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন
সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে 90 স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল, কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে Right. থাকেনি। রাইট কথা বলছেন। আমরা তারপর দেখেছি 2024 সালে, 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, কথাগুলো শুনছেন তো? শুনেন, মন দিয়ে শোনেন। এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক, শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24 আন্দোলনের এক সাহসী, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। প্রজন্মের এক সাহসী সদস্য
ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের জনসমুদ্র মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। মারাত্মক কথা বলছে। প্রিয় ভাই বোনেরা, শুনছেন তো? শুনেন, মন দিয়ে শোনেন। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের Right. সদস্য, রাইট কথা বলছেন। 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক,
এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার মারাত্মক ফিরে কথা পায়। বলছে। কথাগুলো আজ শুনছেন তো? শুনেন, মন দিয়ে শুনেন। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি, রাইট কথা বলছেন। শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং জনসমুদ্র নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, আমরা যেন হে রব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দান করে, হে একমাত্র সাহায্যকারী, আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত
বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজ Right. আসুন রাইট কথা আমরা বলছেন। সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। এই একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। জনসমুদ্র সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে মারাত্মক কথা বলছেন। আমরা যে ধর্মের আপনারা মানুষ শুনছেন হই, তো? শুনেন, আমরা মন যে দিয়ে শোনেন। শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই মিলে করব কাজ। কে জোরে আরো, সবাই মিলে করব কাজ, গর্ব মোদের বাংলাদেশ। রাইট, ইনশাআল্লাহ Right কথা বলছেন। আপনাদের সকলের কাছে দোয়া আছে, আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও, অর্থাৎ তারেক রহমানের বাংলাদেশের পদার্পণ থেকে শেষ পর্যন্ত যে ডকুমেন্টারি যে ভিডিওগুলো দেখালাম, আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই একদিন স্বর্ণ শিখরে পৌঁছবো ইনশাআল্লাহ। তো অনেক কথা বললাম, কিছু মনে করেন না। যদি আমার কথাতে একটুখানি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই। আসসালামু আলাইকুম। হুম